ছুটির আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের লেখা নিজাম সাহেবের ভূত। গল্পটি আমরা নিয়েছি হুমায়ুন আহমেদের অদ্ভুত সব গল্প বইটি থেকে। হুমায়ুন আহমেদ জন্ম 1948 সালের 13ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার কুতুবপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে তিনি সেখানেই অধ্যাপনায় নিযুক্ত হন। তাঁর লেখা প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রথম প্রকাশিত হয় 1972 সালে। লিখেছেন প্রায় 200টিরও বেশি বই, যার মধ্যে বেশ কয়েকটি বই বাংলাদেশে বেস্ট সেলারের তকমা পায়। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি 1981 ও 1994 সালে যথাক্রমে বাংলা একাডেমি লিটারারি অ্যাওয়ার্ড ও 21 পদক লাভ করেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন, নিজাম সাহেব সুদীপ চক্রবর্তী, নিজাম গিন্নি আলোকপর্ণা, মোতালেব সায়ন, গল্প পাঠে পরন্তক ও গল্পের সূত্রধার আমি শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প নিজাম সাহেবের ভূত। পলিথিনের ব্যাগে 5টা শিঙি মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলি যেন মরে না যায় সেজন্যে বুদ্ধি করে ব্যাগে খানিকটা জল নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে জল নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লক্ষ্য করলেন তার 41 বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সব কটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছু করাই ঠিক না। 5টা শিঙি মাছের দাম নিয়েছে 40 টাকা। ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রতিটি শিঙি মাছের দাম পড়েছে 8 টাকা করে। শিঙি মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচোর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে গর্তে ঢুকে যেতেন। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, অন্য কিছু মাথায় আসছে না। প্রথমে ফরিদা বরফ শীতল গলায় বলবে, মাছ আর তরকারি আলাদা এনেছ তো? ওই দিনের মতো মাছ, তরকারি, পান, সুপারি সব একসাথে আনোনি তো? না, সেই ভুল নিজাম সাহেব করেননি। মাছ আলাদা আছে। কাঁচা সুপারি আনতে বলেছিলাম, এনেছ না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো মনে থাকে না। আজ মনে আছে। বাজারে ঢুকেই প্রথমে কাঁচা সুপারি কিনেছেন। শিঙি মাছ আনতে বলেছিলাম, এনেছ না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছ? তুমি কচি খোকা তো, যে যা বলে তাই বিশ্বাস করো। আশ্চর্য মানুষ। তা কত করে নিয়েছে মাছ? 25 টাকা নিয়েছে, 5 টাকা পিস। নিজাম সাহেব মিথ্যে বলতে পারেন না। মিথ্যে কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটো খুব সরু বলে এই সমস্যা হয়। তবে আজ বাধ্য হয়ে মিথ্যে বলতে হবে। 5টা মাছ 25 টাকা নিল? বলি, বাড়ি থেকে টাকার গাছ পুঁতে রেখেছ না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার? একটা দাম বলবে আর হুট করে দিয়ে দেবে? নাকি মেছো হাটায় গিয়ে বড় লোকই চাল দেখাও? দরদাম করতে ভালো লাগে না?
5 টাকা পিস শিঙি মাছ কি মনে করে কিনলে শুনি? ওই শিঙি মাছগুলোর শিং কি সোনা দিয়ে বাঁধানো? ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। তিনি যদি বলেন মাছ 15 টাকা হয়েছে, 3 টাকা করে পিস, তারপরেও তাকে কথা শুনতে হবে। ঝিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছ? নিজাম সাহেব চমকে উঠলেন। ঝিনুকের চুন আনা হয়নি। কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন তিনি। এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপারি কেনার সময়ই চুনটা কেনা উচিত ছিল। চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার উচিত ছিল পেছনে ফিরে যেদিক থেকে এসেছেন সেদিকে রওনা হওয়া। তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরত যাবে না। রাস্তা বদল করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটল। 10 টনি এক ট্রাক তার গায়ের ওপর এসে পড়ল। তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা খেতে হবে, এটা হতে দেওয়া যায় না। 10 টন মাল বোঝাই একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে। তারপরেও তিনি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি। ইঞ্জেকশনের সূচ ফোটার মতো ব্যথা, যা মোটেই ধর্তব্য নয়। ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না, এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল। মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে এঁকে বেঁকে যাচ্ছে। নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন। বাড়িতে শিঙি মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হবে। তিনি ট্রাক চাপা পড়েছেন, এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন। মাছ ধরতে গেলেন, ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি? এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়েছে। রাস্তার উপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন। কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছু সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পাচ্ছে না, তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিঙি মাছ ধরতে পারছেন না, মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক। এমনকি শিঙি মাছের জল লেগে প্যান্ট ভিজে গিয়েছিল, এখনো প্যান্টটা ভেজা। ভেজা প্যান্ট থেকে আষ্টে গন্ধ আসছে। ভূতরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটার মানে কি কেউ জানে? তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না। মাথা ভোঁ ভোঁ করে ঘুরছে। ধাতস্থ হতে সময় লাগবে। সিগারেট খেতে পারলে হতো। ভূতরা সিগারেট খায় কিনা তিনি জানেন না। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়। পুলিশ চলে এসেছে। ট্রাফিক পুলিশ পোঁ পোঁ করে বাঁশি বাজাচ্ছে। কি হয়েছে সবাই এক নজরে দেখতে চায়। তিনিও কি দিলেন। এমন ভিড় যে কিচ্ছুটি দেখবার উপায় নেই। নিজের ডেড বডি, অথচ তিনি নিজে দেখতে পারছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? তিনি ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন। একসময় তার পিঠে কে যেন হাত রেখে বলল, স্যার, আপনি কি মারা গেছেন? নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, জি।
নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো। খুবই আফসোসের কথা, ভেরি স্যাড। লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন, এটা তুচ্ছ করার ব্যাপার না। স্যার, আপনার নাম কি? জি, নিজামুদ্দিন। আমার নাম মোতালিব। আমিও আপনার মতো ভূত। ওই যে টাইলসের একটা দোকান দেখছেন, ইউরেকা টাইলস, আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার। ও, দোকানের মধ্যেই পা পিছলে বেকায়দা অবস্থায় পড়েছিলাম, সঙ্গে সঙ্গে মৃত্যু। হাসপাতালে নেবারও সুযোগ হয়নি। ও, তারপর থেকে এইখানেই আছি, রাতে দোকানে ঘুমোই। নিজাম সাহেব আবারও বললেন, হো, মেন রোডের উপর দোকান, বুঝলেন, ট্রাক ফাক সারা রাত চলে, ঘুম ভালো হয় না। ভূতদের ঘুমের প্রয়োজন হয় বলে তার জানা ছিল না। ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না, ধীরে ধীরে সব জানবেন। মোতালিব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে, সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। মোতালিব বলল, এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন বলুন স্যার, চলে যান। নিজাম সাহেব বললেন, কোথায় যাব? ভাবির কাছে যান। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ভাবির আশেপাশে থাকলেও একটা সান্ত্বনা। কিন্তু যাব কিভাবে? রিক্সা করে চলে যান, আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না। চালু একটা রিক্সা দেখে লাফ দিয়ে সিটে উঠে বসে পড়ুন। আপনার বাসাটা কোথায়? কলা বাগান। ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসে পড়ুন। আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করেই যাই, তবে রিক্সার আলাদা মজা আছে। নিজাম সাহেব চুপ করে আছেন। এতদিন ভেবেছিলেন ভূতেরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপারটা সেরকম নয়। চলাফেরার জন্যে তাদেরও রিক্সা, বেবি ট্যাক্সি লাগে। মোতালিব বলল, স্যারের মনটা এত খারাপ কেন? নিজাম সাহেব বললেন, না না, মন খারাপ না, একটু লাগছে। ওই কথা নেই, বার্তা নেই, হঠাৎ ভূত হয়ে গেলাম কিনা। মোতালেব বলল, একটু তো লাগবেই, শুধু একটু না, অনেকটা লাগবে। আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই, ওহ কি অভিজ্ঞতা! কি করব না করব কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা, বুঝলেন ভাই সাহেব। আমি বেকুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম। তার কোনো প্রয়োজন ছিল না অবশ্য, ইচ্ছা করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতুম। আমরা হলাম ভূত, দরজা বন্ধ থাকুক না থাকুক, আমরা যে কোনো ফুটো ফাটা দিয়েই ঢুকে পড়তে পারি, তাই না? জি। বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছুই জানি না, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি, বুকে কফ বসে গেল, খকর খকর করে সে কি কাশি। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতেদের সর্দি হয়? মোতালেব বিরক্ত হয়ে বলল, ও মা, ব্যাঙের যদি সর্দি হতে পারে, ভূতের হবে না কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ নাকি? নিজাম সাহেব কিছু বললেন না। তার মাথায় সব তাল গোল পাকিয়ে যেতে লাগলো। মোতালেব বলল, শুধু শুধু দেরি করছেন কেন স্যার, চলে যান। ভাবির পাশে বসে থাকুন। আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আছাড় পিছড় খেয়ে কাঁদবে। ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিক্সা নিয়ে চলে যান, তবে চোখ কান খোলা রাখবেন, কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। কেন কেয়ারফুল থাকবো কেন? কিছু সন্ত্রাসী ভূত আছে,
চাঁদাবাজ, ভদ্রতা বলতে কিছুই জানে না। মানুষ থাকতে যেমন বদ ছিল, মরে আরও বদ হয়েছে। অকারণে মারধর করে। সে কি? এই তো পরশু দিনের ঘটনা। একটা প্যাজেরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, নতুন গাড়ি দেখে বেশ লোভ লাগলো। গাড়ির প্রতি আমার আবার একটু দুর্বলতা আছে, তা বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। প্যাজেরো দেখে লোভ সামলাতে পারলাম না, লাফ দিয়ে গাড়িতে ঢুকে পড়লুম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে। ফার্ম গেটেই রেড লাইট, গাড়ি থামছে। আমি বেকুবের মতো মাথা বের করেছি। আমাকে দেখে 4-5 সন্ত্রাসী ভূত হইচই করে ছুটে এলো। আমি কিছু বোঝার আগেই জানলা দিয়ে টেনে বার করে ফেললাম, দিল ধোলাই। আমার এখনো হাতে পায়ে ব্যথা। নিজাম সাহেব আঁতকে উঠে বললেন, সর্বনাশ! অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয়। অপঘাতে মারা যায় কারা? সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। আমরা যারা সাধারণ ভূত, তারা এদের হাতে জিম্মি। কাউরান বাজারের এক খুনি ভূত আছে, রামদা হাতে বসে থাকে। কাউকে দেখলেই হু 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 শব্দ করে রামদা হাতে ছুটে আসে। ভাই সাহেব, কাউরান বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না। জি, আচ্ছা। মিরপুর 4 নম্বরেও যাবেন না। ওইখানে কি? মিরপুরে আছে 2 ভাই, ছদরুল, বদরুল। 2 ভাই ভয়ঙ্কর। আমার ফ্যামিলি তো থাকে মিরপুরে। 2 বছরের উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি নাই। মন মানে না, দেখতে ইচ্ছে করে। বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি। বাসায় উঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কোপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেললে। তারপর সেই কাটা পা নিয়ে সে কি খুশি, ফুটবলের মতো ছোঁড়াছুড়ি করে। ওরা পা নিয়ে লাফালাফি করছে, আমি সেই ফাঁকে কোনো ক্রমে পালিয়ে এসেছি। 2 মাস ভুগলাম। 2 মাসে নতুন পা গজালো। পা গজায়? তা তো গজায় বই কি, লেজের মতোই গজায়। ভূত হবার এই এক সুবিধে। যখন পা কাটা গেল তখন তো জানতাম না যে আবার পা গজায়। খুব মনোকষ্টে ছিলাম। তারপর একদিন দেখি পা গজিয়েছে। এই তো দেখুন, দেখুন না। ভদ্রলোক পায়জামা পরেছিলেন। পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, মাথা গজায়? মাথা কাটা পড়লে মাথাও গজায় বই কি, সেই মাথা সাইজে ছোট হয়। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয় ভয় লাগছে। চলুন, আপনার উপর মায়া পড়ে গেছে। আপনাকে একা ছাড়তেও ইচ্ছে করছে না। ভূত যদি ভূতকে না দেখে তাহলে কি দেখবে বলুন তো? একটা গান আছে না, ভূত ভূতেরই জন্যে লা 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 লা। মোতালেব গান ধরল। গলায় সুর বেশ ভালো, একটু নাকি নাকি, তারপরেও শুনতে খারাপ লাগছে না। কয়েক লাইন গিয়ে বলল, স্যারের গান বাজনার চর্চা আছে? জি জি, না। চর্চা থাকলে ভালো হতো। এই আমাদের তো সময় কাটে না, গান বাজনা করেই সময় কাটাই। চলো রওনা হই। রিক্সায় যাবেন না গাড়িতে? রিক্সায় যাওয়াই ভালো, যদিও আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠার অভ্যেস নেই। শিখে যাবেন, শিখে যাবেন। বেঁচে থাকার জন্যে সবই শিখতে হয়, সংগ্রাম করতে হয়। ভূতেদের জীবন হলো সংগ্রামী জীবন। নিজাম সাহেব চমকে উঠলেন। ভূতদের জীবন সংগ্রামী জীবন? তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরেও সংগ্রাম?
কী ধরনের সংগ্রাম মোতালেবকে জিজ্ঞেস করে নেওয়া ভালো। মোতালেবকে জিজ্ঞেস করা হলো না, তার আগেই সে গান ধরল। আজ পাশা খেলবো রে ভূতনি, ও ভূতনি তোমার সনে, পাশা খেলবো রে ভূতনি। আজ পাশা খেলবো রে ভূতনি, ও তোমার সনে, পাশা খেলবো রে ভূতনি। একলা পাইছি রে ভূতনি ওই নিঘর বনে, একলা পাইছি রে ভূতনি ওই নিঘর বনে, পাশা খেলবো রে ভূতনি, ও ভূতনি তোমার সনে, পাশা খেলবো আজ ভূতনি। নিজাম সাহেবের ভালো লাগলো। মোতালেবের গলা আসলেই ভালো, তাল জ্ঞানও ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন। মোতালেব গান থামালো। স্যার, জি। একটা খালি রিক্সা যাচ্ছে, চলুন উঠে পড়ি। আমার হাত ধরে লাফ দিন দেখি, হাই জাম্প। ছোটবেলায় হাই জাম্প দেননি? জি না। হ্যাঁ, ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন। রিকশার পাটাতনে গড়িয়ে পড়লেন। মোতালেব তাকে সিটে টেনে তুলল। নিজাম সাহেব বললেন, রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব? মোতালেব হাই তুলতে তুলতে বলল, কোনো সমস্যা নেই, তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকব। ভূত হবার এও আরেক মজা, মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায়। মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেবার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর বলে মনে হলো না। তিনি কিচ্ছুটি বললেন না, রিকশার হুড ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করেছেন, অস্বস্তিকর ব্যথা, যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবেই তাকে পিছন থেকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশা যতই এগোচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কিনা তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে। রিকশায় চললে সব ভূতেদেরই হয়তো পিঠে ব্যথা করে, এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমাবার জন্যে নিজাম সাহেব খুব খুব করে কাশলেন। মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বলল, কাশছেন কেন? কাশি আসছে তো, এই জন্যই কাশলাম। আচ্ছা, ভূতেদের কি কাশা নিষেধ? তা নয়, কাশা নিষেধ না, আপনার কাশির ধরনটা ভালো না। পিঠে ব্যথা ট্যাথা আছে কিছু? হ্যাঁ আছে। মেরুদণ্ডে? জি। সর্বনাশ! লাফ দিয়ে নামুন, লাফ দিয়ে নামুন রিক্সা থেকে। নিজাম সাহেব রিকশা থেকে লাফ দিয়ে নামলেন। ভীত গলায় বললেন, কি হয়েছে? সারে সর্বনাশ হয়ে গেছে, পিছনের দিকে দেখেন। নিজাম সাহেব পিছন ফিরে দেখলেন তার পিছনে রঙিন এক ফিতা। ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহু দূর চলে গেছে। মোতালেব বিরক্ত হয়ে বলল, কিছু বুঝতে পারছেন? জি না। আরে ভাই, আপনি তো এখনো মরেন নাই। মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিছু নির্বোধ ডাক্তার আছে না, রোগীকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়। একজন মরতে চলেছে, তাকে মরতে দাও দেখিনি, তা দেবে না, বাঁচিয়েই তুলবে। বাঁচিয়ে তুলে লাভটা কি? নিজাম বললেন, ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতেটা লাগানো, ফিতে টান পড়ছে,
তার মানে হলো আপনাকে ওই শরীরে গিয়ে ঢুকতে হবে। ব্যথা, যন্ত্রণা, চিকিৎসা চলবে। ওই শরীরে ঢুকতে চান? ঠিক বুঝতে পারছি না। না না, কোনো দরকার নাই, যা আছেন ভালো আছেন। দেখি চেষ্টা করে ফিতাটা ছিঁড়তে পারি কিনা। আপনিও হাত লাগান দেখি। না, আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো, একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম। আপনি দাঁড়ান এখানে, আমি দেখি কয়েকজনকে নিয়ে আসতে পারি কিনা। খবরদার খবরদার যাবেন না। এই টেলিফোনের খাম্বাটা ধরে দাঁড়ান, দু হাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন, নয়তো ফিতার টানে উঠে চলে যাবেন। একটু মহা বিপদে পড়লাম দেখছি, মহা বিপদ। কোথায় যে যাই। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। পিঠের টান বাড়ছে। তার একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব ৩-৪ জন ভূত নিয়ে উপস্থিত হয়েছে। তার ফিতা ছেঁড়ার চেষ্টা করছে, লাভ কিছু হচ্ছে না। একসময় টান প্রবল হলো। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন। ভয়াবহ অবস্থা। ভূত এমন বিপদে পড়ে। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজি সার্জন প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা। রোগীর বেঁচে থাকার কথা। অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না। তারপরেও আমি আশাবাদী। এই চোখের মণিতে আলো ফেলে দেখুন তো, রিফ্লেক্স অ্যাকশন কেমন। একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন। চোখের মণি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছে বসা। তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন। কোন দিক দিয়ে ঢুকবেন তা তিনি বুঝতে পারছেন না। স্যার, নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে। বোধহয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, খামখার বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই। শরীরে ঢুকে পড়েন। কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। চোখের মণি দিয়েই ঢুকে পড়েন। চোখের মণি দিয়ে ঢোকাটা সহজ হবে। ভয় লাগছে তো। কচি খোকা নাকি? ভয় লাগছে। ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। সে কি, হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে শুয়ে পড়ে আছে যে। ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে। বেচারি বোধহয় খুব বাপ ভক্ত। কান্নাকাটি যেভাবে করছে তা বলার না। খুব কাঁদছে। আহারে, শুধু শুধু কথা বলে সময় নষ্ট। ঢুকে পড়ুন তো দেখি, ঢুকে পড়ুন। নিজাম সাহেব তার চোখের মণির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মণির ওপর আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্স অ্যাকশন ভালো, চোখের মণি ছোট হচ্ছে। এই যাত্রা বোধহয় টিকে গেল। ট্রাকের নিচে পড়েও বেঁচে যায়, এই প্রথম দেখলাম। একেই বলে ভাগ্য।